তো আইএসএল কিন্তু জমে গেছে। লিগ টেবিলের যে ফাইট, চারটে টিমের মধ্যে লিগ শিল্ড জেতার যে ফাইট, সেটা কিন্তু এখন চরম লেভেলে পৌঁছে গেছে। প্লেয়াররা, কোচেরা, ফ্যানরাও তাদের মতো করে প্রত্যেকেই ম্যাচে যা যা কন্ট্রিবিউশন দেওয়ার রয়েছে সবাই দিচ্ছে, কিন্তু জাস্ট একটা জায়গাতেই বড় রকমের গলদ থেকে গেছে। সেটা নিয়ে আজকে দুপুরে একটা ভিডিও ছিল, যারা চেক আউট করনি প্লিজ গিয়ে দেখতে পারো। সেখানে আমাদের রেফারিদের যে দৈন্য দশা, তার জন্য আমাদের যে ম্যাচের রেজাল্ট বা প্লেয়ারদের পারফরমেন্স সব কিছুর একটা এফেক্ট ফেলে, এবং কোথাও ফ্যানরা আগামী দিনে কী কী ভাবতে পারে এই রেফারিং ডিসিশন দেখার পর, বা ম্যাচের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা পুর হয়ে যাওয়ার পর, তার একটা মোটামুটি আভাস দেওয়ার আমি চেষ্টা করেছি বা নিজের ওপিনিয়ন তুলে ধরার চেষ্টা করেছি। যারা দেখোনি তারা গিয়ে প্লিজ ভিডিওটা চেক করতে পারো, লাস্ট ভিডিওতে পেয়ে যাবে। এই ভিডিওতে দুটো জায়গা আমি কথা বলবো। প্রথমটা হচ্ছে যে মুম্বাই অ্যান্ড চেন্নাই ম্যাচের একটা ছোট্ট রিভিউ, এবং তার সাথে আগামীকাল যে ওড়িশা ভার্সেস মোহনবাগান ম্যাচ রয়েছে, যেটা মোহনবাগানের আরও একটা অ্যাওয়ে ম্যাচ, আরও একটা বড় ম্যাচ, একটা অগ্নি পরীক্ষার ম্যাচ দুটো টিমের কাছে রাদার বলা ভালো। হাওয়াস ভার্সেস লোবেরা আবারও বহুদিন পর আমরা দেখতে চলেছি, তো সেই ম্যাচ নিয়ে কথা বলবো। এই টিমগুলো আপাতত যে ছন্দে রয়েছে সেখানে তাদের নিয়ে খুব বেশি কিছু বলার নেই, বাট যতটুকু আমার মোটামুটি একটা ম্যাচ নিয়ে বলার থাকে আমি বলার চেষ্টা করবো, এবং দুটো টিমের বেস্ট 11 কী হবে একদম শেষে গিয়ে শেয়ার করবো। দেখো, প্রথমটা যদি বলি যে মুম্বাই ভার্সেস চেন্নাই ম্যাচটা, যেটা চেন্নাইয়ের ঘরের মাঠে ছিল, সেই ম্যাচটা মুম্বাই 2-0 গোলে জিতেছে। যে জায়গা থেকে ম্যাচটা মুম্বাই বার করেছে, বা বলা ভালো যে বিপিন সিং ছাংতেকে রিপ্লেস করে নামার পর থেকে তার ফার্স্ট মুভমেন্ট থেকে যেভাবে ম্যাচটাকে ঘুরিয়েছে, যেভাবে একদম নামার কিছুক্ষণের মধ্যে সুপার সাব হয়েছে এবং শেষ মুহূর্তে আরও একটা গোল করে টিমকে জয় এনে দিয়েছে, এবং এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি পৌঁছে গেছে ওড়িশার সাথে একই পয়েন্টে, 15 ম্যাচে 31 পয়েন্ট, এবং সেটা তাদের কিন্তু সেকেন্ড স্পটে পৌঁছে দিয়েছে। জাস্ট একটা গোল ডিফারেন্স কমের জন্য মুম্বাই সেকেন্ড স্পটে। আজকে যদি 3-0 বা 4-0ই মুম্বাই জিততে পারতো, তাহলে কিন্তু টপেও শেষ করতে পারতো আজকের দিনটাতে। কোথাও এই ম্যাচটা কিন্তু চেন্নাইয়ের জন্য এত খারাপ যে নোটে শেষ হবে আমরা বুঝতে পারিনি, কারণ ফার্স্ট হাফটা চেন্নাই যথেষ্ট ভালো খেলেছে। চেন্নাই এফসি এবং মুম্বাই, তাদের স্ট্যাটস যদি ফার্স্ট হাফে দেখা হয়, তো বল পজিশনে মুম্বাই অনেকটা এগিয়েছিল, কিন্তু শর্টস নেওয়া, টার্গেটে বল রাখা, বক্সের মধ্যে থ্রেট ক্রিয়েট করা, বলের গোলের জন্য চান্স ক্রিয়েট করা, মুভমেন্ট, এবং অবশ্যই যে কন্ট্রোল অফ দ্য গেম, সেটা কিন্তু দুটো টিমই সমানভাবে যাচ্ছিল। এবং শেষ মুহূর্তে একদম ফাইনাল, ফার্স্ট হাফের ফাইনাল হুইসেলটা পড়ার আগের মুহূর্তে ফারুকের যে একটা চিপ, সেটা যখন আকাশ মিশ্রা হেড করে সেভ করলো, গোল লাইন সেভ হলো, তখনই বোঝা গেল যে চেন্নাই এফসি যা চেষ্টা করছিল সেটা শেষ মুহূর্তে বৃথা গেল, এবং মুম্বাই কিন্তু এই ম্যাচটাতে টিকে থাকার জন্য, ম্যাচটা থেকে পজিটিভ পয়েন্ট নেওয়ার জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়েছে, এবং সেকেন্ড হাফে আরও একটা বেটার হাফ আমরা দেখতে চলেছি। বাট আমরা হয়তো অনেকে এক্সপেক্ট করিনি যে ফার্স্ট হাফটা দুটো টিম সমান ফাইট করছিল, সেই সেকেন্ড হাফটা দুটো টিমের এতটা খেলার মধ্যে পরিবর্তন আসবে, এবং সেখানে মুম্বাই প্রায় গোটা সেকেন্ড হাফটাকে ডমিনেট করেছে। যেখানে 60-40 বল পজিশন ছিল, 13টা শট নিয়েছে, সেখানে চেন্নাই এফসি জাস্ট একটা শট নিতে পেরেছে। এবার তোমার অপোনেন্ট যখন এতটা ডমিনেটিং ফুটবল খেলছে, তখন সেখানে রেজাল্ট কী হবে এটা বলাই বাহুল্য। আমি রেফারি নিয়ে কোনো কথা বলবো না, কথা দিয়েছি, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছে যে মুম্বাই একটা ফ্রিতে পেনাল্টি পেয়ে গেছিলো, একটা ফাও পেনাল্টি পেয়ে গেছিলো। ওটা পেনাল্টি কখনোই হতে পারে না। ক্রোমা যেভাবে বক্সের মধ্যে ডাইভ মারলো, যেভাবে প্লে অ্যাক্টিং করলো, কার্ড পায়নি, ভাগ্য ভালো, বাট পেনাল্টিটা ছিল না। এবং সেটাও হয়েছে যে ছাংতে তার পুরনো ক্লাবের বিরুদ্ধে, যে ক্লাবে খেলে তার এত বড় উত্থান, তাদের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছে। এবং তারপরে যেটা আমার ভালো লাগেনি, খারাপ লেগেছে বলবো না, কারণ বিদেশি ফুটবলে এই জিনিসটা আমরা আকছাড় দেখি, যে পিটার ক্র্যাটকি যেভাবে তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখা গেল, যে শব্দ বাক্যগুলো তিনি ব্যবহার করেছিলেন, আমরা বুঝতে পেরেছি তার লিপ দেখে, তো সেটা খুব একটা ঠিকঠাক লাগলো না। যখন তোমার টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার মিস করছে, তার পাশে তোমাকে থাকতে হবে। রাদার কি এই ধরনের যদি স্ল্যাং ইউজ করা হয়, অবশ্যই কোচের সবসময় যে একটা নিজের যে ইমোশনস রয়েছে তার উপরে কন্ট্রোল থাকে, এরকম ব্যাপার না। তার কাছে এই ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট বা মিনিমাম 1 পয়েন্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল, এবং সেটাও পজিশনটাকে আপগ্রেড করার জন্য। কোথাও যে লিগ শিল্ডের যে ফাইট রয়েছে, যে চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার ফাইট রয়েছে মুম্বাইয়ের কাছে, সেই সব দিক থেকে দেখলে, বাট স্টিল কোথাও ঠিক আছে, চলো সেই জায়গা থেকে তারপরে ছাংতের উঠে যাওয়া, বিপিনের নামা, এবং সার্থক গোলুয়ের যে ডিফেন্সিভ এরর, সেটাকে কাজে লাগিয়ে বিপিনের ফার্স্ট গোল। সেকেন্ড গোলটা পুরো টিমের যে ডিফেন্সিভ এরর রয়েছে সেখান থেকে ইকারের একটা পাস, এবং
বিপিনের একটা গোল, বিপিন কোথাও গেম চেঞ্জার হয়ে গেল এবং সেটাই কিন্তু আজকে বহুদিন পর সেই পুরনো বিপিনকে আমরা পেয়েছি। আর কেন চেন্নাইয়ের বেশি ম্যাচটা থেকে ছিটকে গেলো তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ম্যাচকে রিড করা, প্রপার চেঞ্জ করা এবং প্লেয়ারদের যে ডিফেন্সিভ এরর রয়েছে, গেমকে কন্ট্রোল করার মধ্যে যে খামতি রয়েছে, ক্রিভেলারও ছাড়া বা জিতেশ্বর সিং ছাড়া বা ডিফেন্সে রায়ান এডওয়ার্ডস ছাড়া আর গোলে দেবজিতের কিছু সেভস ছাড়া চেন্নাইকে নিয়ে আলাদা করে বলার মতো কিছু ছিল না। যে প্লেয়াররা যে পজিশনে নিজেদের যা কাজ করার ছিল সেখান থেকে ম্যাক্সিমাম ফেল করেছে। সাইড লাইনে কোচের অনুপস্থিতিতে যে চেঞ্জগুলো হয়েছে, হয়তো কোচের ডিরেকশন ছিল, এখন তো সবটাই টেলিকমিউনিকেশনের মাধ্যমে হয়ে যায়, বাট যে চেঞ্জগুলো ছিল সেই চেঞ্জগুলো কোথাও কিন্তু মুম্বাইকে অনেক বেশি করে অ্যাডভান্টেজ পাইয়ে দিয়েছে। উল্টো দিকে পিটার ক্র্যাটকি যে ধরনের চেঞ্জ করেছেন, সেকেন্ড হাফে তিরিকে নিয়ে আসা বা পরবর্তীতে ছাংতের পরিবর্তে বিপিনকে নিয়ে আসা, জায়েশ রানেকে নিয়ে এসে মাঝ মাঠে অনেক বেশি জ্যাম করানো, এই জায়গাগুলো কোথাও কিন্তু দুটো টিমের যে ফারাকটা সেই ফারাকটাকে সামনে নিয়ে এসেছে এবং কোথাও মুম্বাইয়ের জন্য একটা হার্ড ফাইট রেজাল্ট ছিল। চেন্নাই এফসি ভালো খেলেও আমি বলবো ম্যাচটা হেরেছে, বাট কী হয়, দিনের শেষে তুমি ভালো যতই খেলো না কেন সেটার খুব একটা কেউ মাথা ব্যথা রাখে না, কারণ তুমি দিনের শেষে কত পয়েন্ট আর্ন করছো সেটাই সবচেয়ে বেশি কথা বলে। এবং সেখানেই মুম্বাই সিটি এফসি কোথাও জো জিতা ওহি সিকান্দার হয়ে ম্যাচটা থেকে 3 পয়েন্ট নিয়ে, ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে বেরিয়ে গেল। 7টা ম্যাচ মুম্বাইয়ের বাকি রয়েছে, সেখানে কিন্তু তাদের ফেস করতে হবে তার যারা কম্পিটিটর রয়েছে, যে যারা লিগ শিল্ড জিততে পারে। এরপর গোয়া ম্যাচ রয়েছে এবং একদম শেষের দিকে ওড়িশা আর মোহনবাগানকে ফেস করবে। মাঝখানে যে 4টে ম্যাচ রয়েছে তারা তার নিচের দিকের টিম। তো কোথাও মুম্বাইয়ের জন্য কিন্তু ভীষণ বড় একটা ফাইট ওয়েট করে রয়েছে। সেই জায়গা থেকে মুম্বাই কি করে, কতটা আরও ভালো রেজাল্ট করে, চ্যাম্পিয়নশিপ ধরে রাখার একটা তাগিদ রয়েছে। পিটার ক্র্যাটকি এসে দেশ বাকিংহামের থেকেও কত ভালো নোটে শেষ করতে পারে, নাকি তাকে নিয়ে আরও অনেক রকম আলোচনা হয়, সব দিকে সবাই তাকিয়ে থাকবে। এবং অবশ্যই যেভাবে আপাতত লিগ শিল্ডের ফাইট জমে গেছে এবং সেখানে কালকের ম্যাচটা যেখানে এরপর ঢুকবো, সেই ম্যাচটাও ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট মুম্বাই এবং গোয়ার ক্ষেত্রে, কারণ তারা ওয়েট করে থাকবে যে এই ম্যাচের রেজাল্ট কী হয়। যেখানে ওড়িশা তারা আপাতত 31 পয়েন্টে এবং মোহনবাগান তারা 29 পয়েন্টে, কিন্তু ম্যাচের একটা কম বেশি রয়েছে এবং সেখানে মোহনবাগান কালকে পজিটিভ নোটে ম্যাচটা শেষ করতে পারলে 32 পয়েন্টে গিয়ে রিচ করবে এবং সেটা কোথাও লিগ শিল্ডের যে ফাইটটা রয়েছে সেটাকে আরও জম্পেস করে দেবে। কারণ গোয়াও পেছনে রয়েছে, গোয়ারও 14 ম্যাচে কিন্তু 28 পয়েন্ট। তো গোয়ার মধ্যে কিন্তু সেই স্ট্রেংথ রয়েছে যে পরের ম্যাচটা ওরা 14 ম্যাচে 28 থেকে 15 ম্যাচে 31 করতে পারে, তখন 31-31-31-32 জাস্ট অন্য লেভেলের ফাইট হবে। লাস্ট 7টা ম্যাচ প্রত্যেকের কাছে প্রত্যেকটা ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচের মতো সমান হয়ে যাবে, যে 3 পয়েন্ট জিততে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু অনেকটা পেছনের দিকে চলে গেলে। এবং কালকের এই ম্যাচটা 3টে আঙ্গিক রয়েছে। এক হচ্ছে লিগ টেবিলের যে খেলাটা বললাম সেটা একটা পাশে, সেকেন্ড হচ্ছে ওড়িশা মোহনবাগান এই সিজনে যেইভাবে মুখোমুখি হয়ে যা যা ম্যাচ খেলেছে, রিমার্কেবল কিছু ম্যাচ হয়েছে। এফসি কাপের প্রথম ম্যাচটা যেটা সিজনে প্রথম দুটো টিমের ম্যাচ ছিল, যেখানে ওড়িশা খুব একটা স্টেবল ছিল না, মোহনবাগান সেখানে জাস্ট টকবক করে ছুটছিল। 4-0-তে ওড়িশার ঘরের মাঠে ওড়িশাকে ধুয়ে দিয়ে বেরিয়ে আসাটা এত ইজি কাজ ছিল না, সেটা কিন্তু মোহনবাগান করেছিল। বাট পরে যেটা এফসি কাপের ফিরতি ম্যাচ ছিল, যেখানে প্রায় মোহনবাগানের যে ডাউনফলের শুরু, সেই শুরুর একটা কফিনের পেরেক কিন্তু ওড়িশা পুঁতে গিয়েছিল যুবভারতীতে 5-2 গোলে মোহনবাগানকে হারিয়ে, যেখান থেকে এফসি কাপে মোহনবাগান ছিটকে যায়। এবং কোথাও হুয়ান ফেরান্দোর যে স্ট্র্যাটেজি রয়েছে, কোচিং রয়েছে, যে ভিশন রয়েছে, পুরো টিমের যে পারফরমেন্স রয়েছে, সেটা নিয়ে কিন্তু ঝুরি ঝুরি প্রশ্ন তুলতে শুরু হয়ে যায়। এবং তারপরের ম্যাচটা যেটা আইএসএলের ফার্স্ট লেগের ম্যাচ, যেটা যুবভারতীতে হয়েছিল, সেই ম্যাচটা 2-2 গোলে শেষ হয় এবং সেখানে দুটো টিমে কিন্তু দুজন প্লেয়ার জোড়া গোল পায়, এদিকে আরমান্দো সাদিক ও এদিকে আহমেদ জাহু। এবং সেই ম্যাচটা, ওই ফার্স্ট লেগের ম্যাচটা কিন্তু বহু ঘটনার সাক্ষী ছিল। আমার যতদূর মনে পড়ছে, সেখানে সাহাল আব্দুল সামাদের একটা ব্যাড ইঞ্জুরি, যার জন্য আহমেদ জাহু কোনো কার্ড শো করাই হয়নি, তাকে ক্রিস্টাল জন রেফারি ছিল। আহমেদ জাহু পরে চোট পেয়ে বেরিয়ে যায় এবং এখনও মনে আছে যে সাহাল আব্দুল সামাদ চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর গ্ল্যান মার্টিন্স নেমেছিল, সেই গ্ল্যান মার্টিন্সও চোট পেয়ে দীপক টাঙ্গরি তাকে রিপ্লেস করে। তো কোথাও ভীষণভাবে কিন্তু টিমটা স্যাটার্ড হয়ে গেছিলো মোহনবাগান সেই মুহূর্তে। এবং একদম লাস্ট মুমেন্টে, ইঞ্জুরি টাইমের একদম লাস্ট মুমেন্টে আরমান্দো সাদিকুর একটা গোল কোনোভাবে মোহনবাগানকে সেই ম্যাচটা বাঁচায় এবং তখন থেকে বোঝা যায় যে সামথিং ইজ গোয়িং রং। সিরিয়াসলি এমন অবস্থা হয়ে গেছে টিমটার মধ্যে যে এখান থেকে কামব্যাক করাটা ভীষণভাবে টাফ। বাট তারপরে কি হয়, তারপরে পরপর ম্যাচ কিন্তু মোহনবাগান হারতে থাকে। কেরালা, গোয়া, মুম্বাই প্রত্যেকেই কিন্তু মোহনবাগানকে হারায় এবং সেইভাবে যখন লাস্ট শেষ হলো ডিসেম্বর মাসটা বা 2023টা, তারপরে মোহনবাগানের কোচিং পরিবর্তন এবং তারপরে যখন আবারও সুপার কাপের পর আইএসএল শুরু হলো, তখন কিন্তু ডিফারেন্ট মোহনবাগান ধরা দিয়েছে। এবং এখানেই আসছে 3 নম্বর প্লট, যেখানে আমরা দেখব যে বহুদিন পর
আবারও বহু সময় পর কিন্তু হাবাস অ্যান্ড লোবেরা তারা মুখোমুখি। মনে করো দেখো সেই 2020-21 সিজনের যে ফাইনাল মুম্বাই সিটি এফসি ভার্সেস এটিকে মোহনবাগান তৎকালীন, সেই ম্যাচের পর আবারও হাবাস লোবেরা মুখোমুখি, এবং সেইখান থেকে কোথাও সেই যে একটা দ্বৈরথ ছিল যে এই দুটো কোচ, এই দুজন সুপার ট্যাকটিশিয়ান যখন মুখোমুখি হয় তখন খেলার একটা যে রিচ রয়েছে সেই রিচটা অনেক ওপরের দিকে ওঠে, তার একটা আলাদা রকম উত্তেজনা তৈরি হয়, তার একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। এবং সেই ম্যাচটা আমরা কালকে বিকালবেলা দেখতে চলেছি, এবং সেখানে দুটো টিমের কাছে সবচেয়ে বড় তাগিদ যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ নোটে শেষ করা, নো লস। যদি মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে 1 পয়েন্টও হয়, হাবাস খুশি হবে। লোবেরা জানে যে এই টিমটা আপাতত সুপার ফর্মে রয়েছে, তাদের বিরুদ্ধে যদি আমি 1 পয়েন্টে শেষ করতে পারি আমার জন্য ফেয়ার অ্যান্ড রেজাল্ট হবে, এবং কোথাও যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটাও কিন্তু বিরাট বড় হবে না। তো এখানেই কোথাও ম্যাচটা কিন্তু আলাদা করে স্পেশাল হবে কালকের দিনে, যেখানে ওড়িশা এফসি তাদের অন্যতম ইম্পর্টেন্ট প্লেয়ার আহমেদ জাহুকে পাবে না তার 4টে ইয়েলো কার্ডের জন্য। এবং জাহু না থাকা মানে মাঝ মাঠে যে ওড়িশার নিউক্লিয়াস হয়ে থাকার কাজটা, সেই কাজটা কে করে, সেখানে একটা বিরাট বড় প্রশ্ন কিন্তু থাকবে। অবশ্যই মুর্তাদা ফল ডিফেন্সে ফিরে আসতে পারে, কিন্তু ফরওয়ার্ডে যেখানে ওড়িশার হাতে কিন্তু দিয়েগো মরিসিও এবং রয় কৃষ্ণার জুটি এই সিজনে আমি বারবার বলি যে বেস্ট স্ট্রাইকিং পেয়ার, তারা যেভাবে গোলের মধ্যে রয়েছে, যেভাবে একে অপরকে কম্বাইন করে খেলছে, দুজনকে কাভার করছে দুজনে, বিউটিফুল একটা কম্বিনেশন আমরা দেখছি। ইজাকার আলতের মতো একটা বিউটিফুল ইয়াংস্টার রয়েছে যে নিজেকে জাস্ট ছাপিয়ে গেছে নিজের যে ট্যালেন্ট, তার সাথে পুইটিয়া রয়েছে এক্স মোহনবাগানি। তো কোথাও ওড়িশার কাছে কিন্তু জাহু না থাকলেও অস্ত্র রয়েছে। উল্টো দিকে মোহনবাগান, সেখানে শুধুমাত্র ব্রেন্ডন হামিল নেই, বাকি মোটামুটি টিম এই মুহূর্তে ঠিকঠাক। আনোয়ার আলী চোট কাটিয়ে ফিরে আসা ভীষণভাবে প্লাস পয়েন্ট। দীপেন্দু যেভাবে খেলছে, দীপেন্দু যেভাবে নিজেকে কোথাও নিয়ে গেছে একটা লেভেলে, এটা একটা রিমার্কেবল জার্নি হতে পারে দীপেন্দুর এই সিজনটা। তার পাশাপাশি সাহাল আব্দুল সামাদ গোলের মধ্যে ফিরেছে। জনি কাউকো জাস্ট আউটস্ট্যান্ডিং, যেভাবে আগের ম্যাচটাতে বলে গোল করিয়েছে, জাস্ট বলে 3টে অ্যাসিস্ট, সেই জায়গাটা জনি কাউকো কিন্তু সেখান থেকেই শুরু করার চেষ্টা করবে। জেসন কামিংস গোল পেয়েছে, পেত্রাতস গোলের মধ্যে রয়েছে, অ্যাসিস্টের মধ্যে রয়েছে। সো ওভারঅল গোটা টিমটা, তার সাথে লিস্টন কোলাসো, মনভীর সিং, প্রত্যেকের টিমটাতে ফর্মে রয়েছে। হেক্টর ইউসতে ডিফেন্সে লিড করছে, শুভাশিসের যে খেলার শেপ রয়েছে সেটা ফিরেছে, এবং ভিশাল কায়েত প্রতি ম্যাচে অনবদ্য খেলে, এখনও সে সেই ফর্মটাতে রয়েছে, সেই প্রপার ফিটনেসের মধ্যে রয়েছে। বেঞ্চে প্লেয়ার রয়েছে যারা এসে কোথাও ম্যাচকে ইম্প্যাক্ট ফেলতে পারে ম্যাচের মধ্যে। ওড়িশাতেও বেঞ্চ স্ট্রেংথ হাই লেভেলে রয়েছে। তো দুটো যখন এই রকম টিম মাঠে নামছে, যাদের নিয়ে নেগেটিভ কিছু ব্যাপার বার করাটা ভীষণভাবে টাফ, তখন বুঝতে পারা যায় যে সেই ম্যাচটা কোথায় গিয়ে শেষ হতে পারে। দুটো টিমের দুজন কোচ, দুটো টিমের মাঠে থাকা 11-22 জন প্লেয়ার কোথায়, মানে কোন লেভেলে ম্যাচটাকে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা সবাই বলতে বাধ্য হই যে প্লেয়ার, কোচ প্রত্যেকেই তো নিজের কাজ করবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেফারি কী করবে সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল হয়ে যায়। তো রেফারির এখানে এই ম্যাচে ভূমিকা কি থাকবে, কী ধরনের ডিসিশন একজন রেফারি নেবে, তার উপরে কিন্তু অনেক কিছু ম্যাটার করবে। একটা টিমের রেজাল্ট, একটা প্লেয়ারের ভালো খেলা, খারাপ খেলা, একটা টিমের টেবিল পজিশনে ওঠা নামা, সব কিছু। তো অবশ্যই ম্যাচটা কিন্তু এনজয়িং হবে, এবং সেই ম্যাচটা এনজয়িং করার জন্য মোটামুটি দুটো টিমের প্রেডিক্টেড বেস্ট 11 এরকম হতে পারে, যেখানে ওড়িশা এফসি গোলে অমরিন্দর সিং ক্যাপ্টেন, রাইট ব্যাকে আমাই রানাওয়াড়ে, লেফট ব্যাকে জেরি, দুজন সেন্টার ব্যাকে আমি কোথাও কার্লোস ডেলগাডো অ্যান্ড মুর্তাদা ফলকে দেখার জন্য এক্সপেক্ট করছি। মাঝ মাঠে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে পুইতিয়ার সাথে কে সঙ্গী হবে, কারণ এখানে হিতেশ রয়েছে, লেনি রয়েছে। তো দেখা যাক কে হয়। আমি অন্তত লেনিকে এগিয়ে রাখছি তার এক্সপিরিয়েন্সের খাতিরে, বাট তার পাশাপাশি কিন্তু প্রিন্সটন বলো বা হিতেশ বলো, এই ধরনের ইয়াং প্লেয়াররা কিন্তু রয়েছে যারা এসে সেই জায়গাটাতে খেলতে পারে। অ্যাটাকিং মিডফিল্ড আমার মনে হয় এই ক্ষেত্রে সাই গোডার্ডকে হয়তো ইউজ করার কথা লোবেরা ভাবতে পারেন, কারণ বেঞ্চে একজন যদি সলিড স্ট্রাইকারকে রেখে তিনি স্টার্ট করেন যে পরে এসে ম্যাচ চেঞ্জ করতে পারে, সেটা দিয়েগো মরিসিও হতে পারে। কারণ শুরু থেকে রয় কৃষ্ণাকে তিনি ইউজ করবেন, কারণ রয় কৃষ্ণ যে ফর্মের মধ্যে রয়েছে। তো সেখানে সাই গোডার্ডকে আমি এক্সপেক্ট করছি যে মাঝ মাঠে একমাত্র বিদেশি প্লেয়ার হিসেবে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে সাই গোডার্ড থাকবে। এবং সাই গোডার্ড কিন্তু এফসি কাপের ম্যাচটাতে মোহনবাগানের এগেনস্টে ভালো খেলেছিল, যথেষ্ট ভালো খেলেছিল, এবং কোথাও একজন বিদেশি প্লেয়ার থাকা মানে কিন্তু
উল্টো দিকে যে ব্লকিং পজিশনে থাকবে মোহনবাগানের প্লেয়ার তার উপরে একটা প্রেসার থাকবে। জাহু নেই এটা ঠিক কথা, বাট স্টিল বাকি যারা রয়েছে তাদের জন্যও কিন্তু হাওয়াসকে অনেক প্ল্যানিং করতে হবে। এবং একটা উইংয়ে অবশ্যই ইশাকার আলতে, আর একটা উইংয়ে জেরি মার্মিং থাঙ্গা, এবং সেন্টার ফরওয়ার্ডে হয়তো রয় কৃষ্ণা, এরকম একটা কম্বিনেশন আমি কোথাও কালকের ম্যাচে লোবেরার থেকে ওড়িশা এফসির হয়ে এক্সপেক্ট করছি। এবং মোহনবাগানের ক্ষেত্রে যেটা বারবার আমি বলতে বাধ্য হই যে যখন হাবাস দায়িত্বে থাকেন তখন কিন্তু প্রেডিকশন কি হতে পারে কেউ করতে পারে না, কোথাও তিনি বহু রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছেন, তখন সেখানে বেস্ট 11 বা একটা প্লেয়িং 11 প্রেডিক্ট করা কিন্তু ভীষণভাবে টাফ। কারণ তিনি কিভাবে রিড করছেন একটা ম্যাচকে, তার হাতে কিন্তু প্লেয়ার্স রয়েছে, বোঝা কিন্তু শক্ত। যেটা আমরা ফেরান্দোর সময় করতাম যে হয়তো মিলে যেত ম্যাক্সিমাম সময়, বা অন্যান্য কোচের ক্ষেত্রেও মিলে যায় ম্যাক্সিমাম সময়ে, কারণ প্রত্যেকের একটা প্যাটার্নে একটা 11 সেট হয়ে যায়। বাট হাওয়াস কিন্তু ডিফারেন্ট। হাওয়াস কোথাও নিজেকে অনেক বেশি করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিয়ে যান, টিমকে নিয়ে যান, এবং সাকসেসের রাস্তা তিনি সেখান থেকেই খুঁজে পান। এবং কোথাও কালকের ম্যাচটাতে কে ফিট রয়েছে, কতটা রয়েছে, এবং কতটা তিনি ওড়িশাকে শুরু থেকে চেপে ধরার খেলা খেলবেন, তার মোতাবেকই কিন্তু তিনি তার যে প্লেয়িং 11 রয়েছে, স্টার্টিং 11 রয়েছে, সেটাকে তিনি নামাবেন। এবং কোথাও আমার ফেভারিট 11 কী হতে পারে, প্রেডিকশন অনেক দূরের কথা, আমার ফেভারিট 11-এর কথা আমি বলছি, যেখানে 3 ব্যাক সিস্টেমে হয়তো কালকে মোহনবাগান অ্যাপ্রোচ করতে পারে। এবং সেখানে ভিসাল কাইদ গোলে থাকার পর আনোয়ার এবং তার সাথে হেক্টর ইউস্তে এবং সুভাশিস বোস, এই তিনজনকে আমি সেন্ট্রাল ডিফেন্সিভ লাইনে দেখতে পারি। যদি কোথাও আনোয়ারের ফিটনেস নিয়ে ডাউট থাকে যে ও শুরু থেকে 90 মিনিট খেলার মতো অবস্থায় নেই, তাহলে হয়তো শুরুতে দীপেন্দু থাকতে পারে এবং পরবর্তীতে আমরা আনোয়ারকে আসতে দেখতে পারি। তো জাস্ট এই জায়গাতে দীপেন্দু আর আনোয়ার কেউ একটা হতে পারে, কারণ দীপেন্দুও ফর্মে রয়েছে, যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ড জোনে আমি কোথাও জনি কাউকো এবং অনিরুদ্ধ থাপাকে দেখতে পারি। দুটো সাইডে মানে রাইট মিডফিল্ড এবং লেফট মিডফিল্ডে যারা উইং ব্যাকের কাজও করবে, সেখানে মনভীর অ্যান্ড লিস্টন কোলাসো। অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ, এবং দুজন ফরওয়ার্ডে জেসন কামিংসের সাথে দিমিত্রি পেত্রাতস। পেত্রাতসের রোলটা কিন্তু ভীষণভাবে ভাইটাল, কারণ নিচে নামা ওপরে ওঠা, এবং সেটা কিন্তু কামিংসও করে। কামিংসও কিন্তু অনেক নিচে নামে, যেটা হয়তো আমরা সাদিকুর থেকে পাই না, সেটা কামিংসের থেকে অনেকে এখন পাচ্ছে। ওয়ার্কলোডটা কামিংস নিচ্ছে। ও যদি রেগুলার গোলটা করে না, ও যদি রেগুলার কম্বাইনটা করে বাকি প্লেয়ারদের সাথে, গোলের মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় যে ওকে এই যে ছেঁটে ফেলো অন্য কাউকে নিয়ে এসো, এই ব্যাপারটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটা কোথাও আমার জন্য ফেভারিট 11। তোমাদের কাছে ফেভারিট 11 কালকে মোহনবাগান বা ওড়িশার কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। আর যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি, হয় না অনেক সময় সবটা মনে থাকে না, অবশ্যই ধরিয়ে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।